দর্শক, এবার আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে নতুন শুল্ক চুক্তি স্বাক্ষর হলো সেই বিষয় এবং যুক্তরাষ্ট্র থেকে যে আমাদের এখানে রেমিটেন্স প্রবাহ বেশি এ বিষয়ে সরাসরি আলোচনা করব। আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ইউএসডিএ বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের ডেপুটি চিফ অফ পার্টি ফুয়াদ মোহাম্মদ খালিদ হোসেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সংবাদে যেটি দেখছিলাম যে রেমিটেন্স প্রবাহটা গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্র থেকে বেশি, এর কারণ হিসেবে কি বিশ্লেষণ করেন, যদিও সেখানে আমাদের প্রবাসী শ্রমিকের সংখ্যা কম? থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনাদের অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আসলে যে বিষয়টা হচ্ছে আমাদের 2013 সালে আপনি জানেন যে বাংলাদেশকে ইউএসএস যে ডিবি ভিসা সেখান থেকে মোটামুটি বাংলাদেশকে অফিসিয়ালি বাদ দেওয়া হয়। তো তারপর থেকে যেটা হয়েছে আমাদের স্কিল্ড মাইগ্রেশন সংখ্যাটা বেড়েছে। তার মানে হচ্ছে আমাদের শ্রমিক এখন যাচ্ছে না বা আমাদের যেই ধরনের প্রফেশনাল যাচ্ছে তাদের আসলে আর্নিংটা বেশি। সো ওভারঅল এই কারণে হচ্ছে আমাদের রেমিটেন্সটা বাড়ছে। এর পাশাপাশি ইউএসের যে জেনারেল ইনকাম লেভেল এটা আমাদের মিডল ইস্ট বা ট্র্যাডিশনাল যে রেমিটেন্স সোর্স থেকে আছে সেখান থেকে অনেক বেশি, এবং ইউএস থেকে অধিকাংশ যারা পাঠায় তারা আসলে ফর্মাল ব্যাংকিং চ্যানেলই রেমিটেন্সগুলো পাঠায়, যার কারণে হচ্ছে রেমিটেন্সটা বাংলাদেশে বেড়ে যাচ্ছে। এটা আমাদের জন্য আপনাকে আমরা এবার শুল্ক ইস্যুতে যেতে চাই। বাংলাদেশের অর্থনীতিতে বহুল আলোচিত একটা বিষয়। 3 দফা আলোচনার পর বাংলাদেশের জন্য যে 20% শুল্কটা নির্ধারণ করা হলো, যাতে চাই আসলে নতুন শুল্ক কাঠামো বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? থ্যাংক ইউ সো মাচ। সো আসলে আমি যদি বিষয়টা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখেন বাংলাদেশের ইউএসের মার্কেটে আমাদের যে কম্পিটিং যারা কান্ট্রি আছে, চায়না ওখানে $36 বিলিয়ন এক্সপোর্ট করে শুধু রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট। এর পাশাপাশি ইন্ডিয়া প্রায় 10 বিলিয়ন। তার মানে $46 বিলিয়ন যারা আমাদের কম্পিটিটর তাদের শুল্কটা বেড়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশ অবশ্যই এখান থেকে একটা বড় ধরনের অ্যাডভান্টেজ নিতে পারে। সেজন্য আমাদেরকে অবশ্যই এক্ষেত্রে আমাদের বিজিএমএ বিকেএমএ সহ যারা এই অ্যাসোসিয়েশনগুলো আছে এবং বাংলাদেশ সরকারকে বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে হবে, যাতে হচ্ছে আমরা বিশেষ করে চায়নার যে সেগমেন্টটা তারা মূলত হাই এন্ড বা টেকনিক্যাল আইটেমগুলো তারা বেশি এক্সপোর্ট করে, তো সেই জায়গাটাতে আমরা যাতে ডাইভার্সিফাই করতে পারি, সেটা যদি আমাদের করতে পারি তাহলে আমাদের জন্য আসলে একটা বড় সম্ভাবনা আমি মনে করি এর মাধ্যমে আমাদের নতুন করে সৃষ্টি হবে। এই বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা রয়েছে, সরকারের পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা। যে এই যে 20% শুল্ক চূড়ান্ত পর্যায়ে নির্ধারণ হলো, বিনিময়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ কি দিল? তো সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমরা আসলে 3টা বিষয় যুক্তরাষ্ট্র ডিমান্ডে আগে। একটা বিষয় হচ্ছে শুল্কটা কমানো হয়েছে। এর পাশাপাশি আমাদের প্রায় 100-র মতো বাংলাদেশি পণ্য বাংলাদেশ সরকার শুল্ক কমিয়ে দিয়েছে। এর পাশাপাশি আমরা যেটা আরও দেখেছি, আমাদের নতুন নতুন কিছু আইটেম ইউএস থেকে বাই করার কথা হয়েছে, বোয়িংয়ের কেনার কথা বলা হয়েছে, এবং হুইট তারপরে সয়াবিন। কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে আমি আসলে বড় ধরনের সমস্যা হিসেবে দেখছি না। কারণ হলো আমাদের যে বিষয়টা হলো আমরা এই বোয়িংগুলো আমরা কিনবো 2037 সালের পরে। তো আলটিমেটলি আমরা হয়তো এটাকে আমরা একটা বড় ধরনের অ্যাডভান্টেজ হিসাবে আগামী দিনে দেখতে পারবো। আমাদের জন্য আমরা যদি যে চেঞ্জগুলো তারা চাচ্ছে, বিশেষ করে নন টেরিফ ব্যারিয়ার আরোপ করার যেগুলো আমাদের রয়েছে, এগুলো সরকার চাইলেই খুব দ্রুতই চেঞ্জ করতে পারে। থ্যাংক ইউ। ইউএসটিআর তো বাংলাদেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের জন্য বরাবরই একটা নির্দেশনা দিয়ে আসছিল। তো এই চূড়ান্ত সমঝোতার মাধ্যমে সেই ক্ষেত্রে কি কোনো ইতিবাচক ধারা আমরা দেখতে পাবো? আমরা যদি আসলে ইউএসটিআর যেই বিষয়গুলো সর্বশেষ তারা আমরা দেখেছি যে বলেছে আমাদের আমদানি নীতি আদেশে অনেকগুলো বিষয় চেঞ্জ করা উচিত। এর পাশাপাশি আমাদেরকে ডব্লিউ থেকে নোটিফাই করা উচিত ইম্পোর্ট লাইসেন্সের বিষয়গুলো। তো এই বিষয়গুলো যদি আমরা দ্রুত সাথে বাস্তবায়ন করতে পারি তাহলে, এবং তারা ঝুঁকিভিত্তিক পণ্য খালাস ব্যবস্থার কথা বলেছে, এগুলো আসলে করতে পারলে আমাদের সামনে আমি মনে করি একটা বড় সুযোগ থাকবে আমাদের ওভারঅল ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা। ট্রাম্পের শুল্ক নীতি আমরা দেখলাম যে পৃথিবীর নানা দেশ থেকে তিনি সে দেশে বিনিয়োগ আকর্ষণের জন্য অনেকটাই কৌশলী ভূমিকা রাখছেন, কোনো কোনো ক্ষেত্রে চাপ প্রয়োগ করেও। বাংলাদেশে কি কোনোভাবে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসা সম্ভব? এটা আসলে অফকোর্স সম্ভব, যদি আমরা আসলে ওই বিনিয়োগ যেটা ইউএসটিআর পক্ষ থেকে অনেকগুলো বিষয়ে রিপোর্ট আপনি দেখেছেন, তারা গভর্নমেন্ট প্রক্রিয়া নিয়ে কথা বলেছে, ইনভেস্টমেন্ট ব্যারিয়ারগুলো দূর করতে বলেছে। তো আমরা যদি একটা কন্ডিউসিভ ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, যেখানে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা আমরা যদি ক্রিয়েট করতে পারি, যে আমাদের অন্য কান্ট্রিগুলো কম্পিটিং কান্ট্রিগুলো আছে ভিয়েতনাম বা অন্য দেশগুলো হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা ভালো, ডেফিনেটলি তারা আমাদের দেশে অনেক সুযোগ রয়েছে আমাদের দেখে এখানে ইনভেস্টমেন্ট করা। বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরে বাংলাদেশে আপনি জানেন যে আমাদের যে হেলথ বাজেট তার চেয়ে বেশি পরিমাণ টাকা বাইরে চলে যায় আমাদের পেশেন্টরা ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো এই সেক্টরগুলোকে যদি আমরা হাইলাইট করতে পারি, আমরা দেখাতে পারি যে বাংলাদেশে আসলে রিয়েল অপরচুনিটি আছে, আপনারা আমাদের এখানে ইনভেস্ট করতে পারেন, তাহলে যদি আমরা সেগুলো শোকেস করতে পারি, বিডা এক্ষেত্রে আই থিঙ্ক ডুইং গ্রেট। তো আমরা আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা ইউএস থেকে বাংলাদেশে আসতে পারি। আপনারা তো বিভিন্ন প্রজেক্টের আওতায় সরকারকে ব্যবসার পরিবেশ উন্নয়ন বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে নানা ধরনের পরামর্শ গেল কয়েক বছরে দিয়ে আসছেন। এক্ষেত্রে ইতিবাচক দৃশ্য কি দেখেছেন? আসলে কি আপনাদের পরামর্শ সেভাবে সরকার নিয়েছে, সেই অনুযায়ী কি পদক্ষেপ আমরা দেখেছি?
আসলে কিছু কিছু বিষয় খুব আমি দৃষ্টি আকর্ষণ করবো, যেমন ধরেন আমাদের এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে আমরা যদি দেখি কিছু বিষয়, যেমন শুধুমাত্র ইউএস এফডিএতে যুক্তরাষ্ট্রের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা বাংলাদেশের গত বছর 99টা পণ্য তার রিজেক্টেড করেছে, তার নন কমপ্লায়েন্স খুঁজে পেয়েছে। তো এইটা একটা মেজর কারণ। আপনি এবং আমি বলতে পারি বাংলাদেশের দুইটা পার্টিকুলার কোম্পানি যারা ম্যাঙ্গোবার ইউএসএ এক্সপোর্ট করেছে, ওখানে তারা পেস্টিসাইড রেসিডিউ পেয়েছে। এটা খুবই ডেঞ্জারাস, কারণ এই ম্যাঙ্গোবার বাংলাদেশেও বিক্রি হচ্ছে, আমি কোম্পানিগুলোর নাম দিতে চাই না। এখন সমস্যা যেটা হচ্ছে, এই যে ইউএস এফডিএর রিপোর্টে যে 99টা নন কমপ্লায়েন্স বলা হয়েছে, এগুলো কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল। অন্য দেশগুলা বাংলাদেশ থেকে এই পণ্যগুলো নেওয়ার ক্ষেত্রে তারা মনে করবে এটা রিস্কি, সুতরাং তারা বাংলাদেশের প্রতি আরও মোর স্ট্রিনজেন্ট অ্যাপ্রোচ আরোপ করবে। তো এই বিষয়গুলো আমরা বাংলাদেশ সরকারকে অনেকবার বলেছি, বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি তারা আসলে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। সরকারের উচিত ছিল যে কেন আমাদের এই 99টা নন কমপ্লায়েন্স হয়েছে, এবং প্রত্যেকটা কোম্পানিকে ডেকে নিয়ে এসে তাদের প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং লাইনে কোথায় সমস্যা হয়েছে সেগুলো অ্যাড্রেস করে যদি একটা মেসেজ দিতে পারতো ইউএস এফডিএকে বা এই ধরনের ইউর ক্ষেত্রে এজেন্সি রয়েছে, ডেপুটি সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড বা ফিড অ্যান্ড ফুড, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বড় ধরনের একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করতে পারতো। গেল কয়েক দশক ধরে আমরা আমাদের রপ্তানি খাতে দেখছি যে তৈরি পোশাকের উপর নির্ভরতা এখন পর্যন্ত কমাতে পারেনি। যুক্তরাষ্ট্রের বাজার হোক অথবা ইউরোপের বাজার হোক অথবা নতুন কোনো বাজার আমরা তৈরি করতে না পারার কারণ কি, অথবা যে তৈরি পোশাকের বাইরে আমরা যেতে পারছি না কেন? এটার একটা কারণ হচ্ছে, আমি যদি একটু পিছনে যাই, আপনি যদি দেখেন বাংলাদেশের গত 25-30 বছরে যে কোনো বাণিজ্যমন্ত্রী আসেন, উনি দুইটা কথা বলেন। প্রথমে বলেন হচ্ছে আমাদের জিনিসপত্রের দাম কমাতে হবে, আরেকটা বিষয় হলো আমাদের রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি ঠিকই বাড়ছে, কিন্তু এটাকে ডাইভার্সিফিকেশনটা হয় নাই, যার কারণে আমরা এখন একটা বড় রিস্কের মধ্যে পড়েছিলাম ইউএসের সাথে বিষয়ে। তো এই ডাইভার্সিফিকেশনটা না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি যদি সংক্ষেপে ফোকাস করি, একটা বিষয় হলো যে আমরা আসলে ইম্পোর্টিং কান্ট্রির কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো আমরা মিট করতে ব্যর্থ হয়েছি। তো সেক্ষেত্রে আমি ইউএস এফডিএর উদাহরণটা দিলামই। তো আমরা যদি যে সমস্ত মার্কেটে আমরা এক্সপোর্ট করবো, আমি যদি কৃষি পণ্যের কথা বলি আপনি, বা লেদারের কথা বলি, আমাদের কৃষি পণ্যের এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের এক্সপোর্টাররা শুধুমাত্র এথনিক মার্কেটই এক্সপোর্ট করছেন। এর বাইরে যে একটা বিরাট বড় মার্কেট রয়েছে, তো সেখানে এক্সপোর্ট করার জন্য আমাদের যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো মেনটেন করতে হয়, সেগুলো আসলে আমরা বহুদূর এগিয়ে পিছিয়ে আছি। আমরা অনেক ক্ষেত্রে জানিই না যে তাদের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো কী। যেমন আমরা যদি ইউএসএ ম্যাঙ্গো এক্সপোর্ট করতে হয়, তাহলে আমাদেরকে ওয়াটার ট্রিটমেন্ট করতে হয়, অথবা ব্যাপর হিট ট্রিটমেন্ট করতে হয়। তো এইগুলো যদি আমরা করতে পারতাম বাংলাদেশ থেকে, তাহলে আমাদের এক্সপোর্টটা কিন্তু অনেক গুণ বাড়তে পারতো, একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং একটা বিষয় রয়েছে। যেমন আমাদের গার্মেন্টস সেক্টরে যে ব্র্যান্ডিং আমরা করি, যে বিজিএমের একটা চমৎকার স্লোগান, মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড। তো এইটা যদি আমাদের, যেমন আমাদের হিমসাগর, আম্রপালি, এই আমের যে স্মেল, যে স্বাদ, এটা যদি আমরা প্রপারলি ব্র্যান্ডিং করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই মার্কেটগুলোতে আমরা এক্সপোর্ট করতে পারতাম। এবং ফাইনালি যদি আমি একটু সময় নিচ্ছি আপনাকে বলি, সেটা হলো আমাদের যে বর্তমানে এক্সপোর্ট পলিসি রয়েছে, এটা আসলে কোনোভাবে একটা কার্যকর এক্সপোর্ট পলিসি না। এই এক্সপোর্ট পলিসির টার্গেট হচ্ছে 2027 সালের ভিতরে আমরা 110 বিলিয়ন এক্সপোর্ট করব। সরকারের বরং এটা করা উচিত যে 110 বিলিয়ন এক্সপোর্ট করতে হলে আমি কোন সেক্টর থেকে আসবে, কোন দেশ থেকে আসবে, দেন এটাকে যদি আমরা একটা অপারেশনাল বা অনলাইন বেসিসে আমরা এক্সপোর্ট পলিসি করতাম, যেখানে কোন সেক্টর থেকে আসবে, কোন এজেন্সির রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী হবে, এবং সেই অনুযায়ী আমরা যদি প্রতি 3 মাস পরে আমরা দেখতে পারতাম যে আমাদের টার্গেট যদি অ্যাচিভ না হয়, তাহলে আমরা চেঞ্জ করতে পারতাম। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, বর্তমান যে টিপিক্যাল এক্সপোর্ট পলিসি, এটা কেউ পরেও না খুলেও দেখে না, এটা পরিবর্তে সরকারের একটা অপারেশনাল অনলাইন নির্ভর এক্সপোর্ট পলিসি করা উচিত। সবশেষে আপনার কাছে সংক্ষিপ্তভাবে একটু জানতে চাই যে আগামী বছরে যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের কথা রয়েছে, সেটার পরে আমাদের রপ্তানি খাত কী ধরনের চ্যালেঞ্জে পড়বে? আসলে এইটা আমাদের জন্য একটা রিয়েল চ্যালেঞ্জ নিয়ে আসছে, কারণ হচ্ছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা 3 বছর একটা গ্রেস পিরিয়ড পাবো, যেখানে ইউএতে জিএসপি প্লাস ফেসিলিটি পাবো এবং ইউকেতে ফেসিলিটিগুলো পাবো। তো ওভারঅল প্রবলেম হচ্ছে আমাদের রপ্তানি আর্নিংয়ের 73% হচ্ছে আসলে এলডিসি স্পেসিফিক যে ট্রেডিং সিস্টেম থেকে বা তাদের যে ফেসিলিটি থেকে। তো এইটা যদি আমাদের সরে যায়, তখন আমাদের ডব্লিউটিও একটা রিপোর্ট অনুযায়ী আমাদের এক্সপোর্টটা প্রায় 14% ফল করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের সরকারের উচিত যাতে হলো 2029 সালের পরে 3 বছর আমরা গ্রেস পিরিয়ড পাবো, সেখানে আমরা আরও কীভাবে ফেসিলিটিগুলো পেতে পারি এবং ওভারঅল এক্সপোর্টটা ডাইভার্সিফাই করতে পারি, এবং কান্ট্রিগুলোর সাথে আলোচনা করে এই যে স্পেশাল ট্রিটমেন্টগুলো আমরা আরও কিছুদিন কীভাবে পেতে পারি, এটা আমাদের জন্য খুব জরুরি। বিশেষ করে ইউর ক্ষেত্রে এটি একটু ডেঞ্জারাস, কারণ তাদের যে সেফগার্ড রুল অনুযায়ী 6% কিন্তু যদি ওভার করে, তাহলে হচ্ছে গিয়ে 10 থেকে বা মোট আরও বেশি শুল্ক আরোপ হতে পারে। সুতরাং সরকার এই ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়া উচিত, কীভাবে আমরা হচ্ছে 2029 সালের পরে আমরা প্রসেসগুলো। সরকারের কাঠামোগত কিছু পদক্ষেপ তো রয়েছে, এর বাইরে কি আমাদের বেসরকারি খাতের অংশীজন, বিশেষ করে ব্যবসায়ীরা, তারা কি আরেকটু সক্রিয় হতে পারেন? অফকোর্স ব্যবসায়ীদের এখানে যেটা বিষয় হলো আমাদের তাদের ভিশনটা বড় করা, যে আমরা যেমন অ্যাগ্রো প্রসেস ক্ষেত্রে বলি বা অন্য পণ্যের ক্ষেত্রে আমরা হচ্ছে মেইন স্ট্রিম মার্কেটে যাতে আমরা এক্সপোর্টটা করতে পারি।
তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে। এবং ফাইনালি আমি যেটা উদাহরণ চাই, আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরের বাড়ার একটা বড় কারণ ছিল আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন ছিল। আমরা যদি অ্যাগ্রোর জন্য বা অন্য সেক্টরগুলোর জন্য যে আলাদা করে এক্সপোর্ট প্রসেসিং জোন করি, এবং সাপোজ আমাদের অনেকগুলো চর আছে, দ্বীপ আছে, সেখানে আমরা আপনার মাছ মাংস হইতে আরম্ভ করে শাকসবজি একটা কম্পার্টমেন্টালাইজেশন একটা জরুরি থাকে অনেক দেশের ক্ষেত্রে। তো সেটা করে আমরা সেখান থেকে যদি এক্সপোর্ট করতে পারতাম এবং প্রাইভেট সেক্টর যদি এখানে ইনভেস্টমেন্ট করতো, তাহলে আই থিঙ্ক আমাদের এক্সপোর্টটা বাড়ার আরও সম্ভাবনা থাকবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের শুল্ক সেই সাথে রপ্তানি খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে, যেটা আমরা দেখছিলাম যে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমরা আমাদের রপ্তানি খাতে নতুন করে বাড়তি কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করব। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কতটুকু তা আমরা আমাদের অতিথিদের কাছ থেকে খানিকটা জেনে এলাম।